বিবর্তন নিয়ে আমাদের যে ধারণা তাকে পুরোপুরি নাড়িয়ে দেওয়া একটা তত্ত্ব নিয়ে আজকের এই আলোচনা। আমরা তো জানি যে যোগ্যতমরাই টিকে থাকে, তাই না? কিন্তু প্রকৃতির দিকে তাকালে এমন অনেক কিছুই চোখে পড়ে যার ব্যাখ্যা এই সহজ তত্ত্বে ঠিক মেলে না। একবার ভাবুন তো, একটা রক্তচোষা বাদুড় কেন তার কষ্ট করে জোগাড় করা রক্ত অন্যের সাথে ভাগ করে? কিংবা কর্মী মৌমাছি কেন এক মুহূর্ত না ভেবে ছাককে বাঁচাতে নিজের জীবন দিয়ে দেয়? এই যে নিঃস্বার্থ আচরণ, এই যে পরোপকার, এর পেছনের আসল চালিকা শক্তিটা কি? তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বিবর্তনের এই পরার্থপরতার ধাঁধাটা আসলে কি, আর কেনই বা এটা জীববিজ্ঞানীদের এতকাল ধরে ভাবিয়েছে। ডারউইনের যে ক্লাসিক থিওরি সেটা তো আমরা সবাই জানি। সেখানে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কাজ করে এক একটা জীবের উপর, মানে যে প্রাণীটা সবচেয়ে ফিট সেই তো টিকে থাকবে, সেই তার বংশ ছড়াবে। খুবই সহজ আর দারুণ শক্তিশালী একটা যুক্তি, কিন্তু এই সহজ যুক্তির সামনেই পরার্থপরতা বা অ্যালট্রুইজম, মানে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়ায়। প্রকৃতিতে এমন উদাহরণের কোনো শেষ নেই। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের উপকার করা, এই আচরণগুলো তো ব্যক্তিগতভাবে টিকে থাকার যে যুক্তি তার সরাসরি বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে এই ধাঁধার সমাধানটা কোথায় লুকিয়ে আছে? এবার তাহলে এমন এক বৈপ্লবিক ধারণার সাথে পরিচিত হওয়া যাক, যা কিনা পুরো বিতর্কটাকেই একটা নতুন আলোয় নিয়ে আসে। অনেকেই ভাবেন এই ধারণাটা রিচার্ড ডকিন্সের দ্য সেলফিশ জিন বই থেকে এসেছে। হ্যাঁ, তিনি এটাকে জনপ্রিয় করেছেন, কিন্তু এর আসল ভিত্তিটা কিন্তু জীববিজ্ঞানী জর্জ সি উইলিয়ামস অনেক আগেই তৈরি করে দিয়েছিলেন। তিনি প্রথম খুব জোরালোভাবে বলেন যে প্রাকৃতিক নির্বাচনের মূল লক্ষ্য কোনো প্রাণী বা কোনো গোষ্ঠী নয়, বরং তার থেকেও অনেক ক্ষুদ্র একটা সত্তা, জিন। এর মানেটা কি? এর মানে হল বিবর্তন আসলে পরবর্তী প্রজন্মে নিজেদের কপি পাঠানোর জন্য জিনদের মধ্যে এক নীরব প্রতিযোগিতা। আর আমরা, মানে মানুষ বা অন্য যে কোনো জীব, হলাম সেই জিনগুলোর তৈরি করা এক একটা অত্যাধুনিক বাহন মাত্র। এই জিন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বুঝতে হলে আমাদের অমর তথ্য আর তার নশ্বর বাহকের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে ধরতে হবে। ধরুন একটা রান্নার রেসিপি, আর সেই রেসিপি দিয়ে বানানো একটা কেক। কেকটা তো খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু রেসিপিটা, ওটা কিন্তু থেকে যাবে। ওটা দিয়ে আরও হাজার হাজার কেক বানানো সম্ভব। এখানে জিন হলো সেই অমর রেসিপি বা প্রতিলিপিকারক, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলে। আর আমাদের শরীরটা হলো সেই কেকের মতো একটা বাহন, জিনদের তৈরি করা এক অসাধারণ যন্ত্র, যা কেবল একটা প্রজন্মের জন্যই টিকে থাকে। তাহলে পুরো চক্রটা কি দাঁড়ালো? জিন, যা আসলে তথ্যের একটা প্যাকেজ, সে অন্য জিনদের সাথে মিলেমিশে একটা বাহন বা জীব তৈরি করে। সেই জীবটা পৃথিবীতে টিকে থাকার জন্য লড়াই করে, বংশবৃদ্ধি করে, আর সবশেষে জিনটা নিজের একটা কপি পরের প্রজন্মের বাহনে পাচার করে দেয়। সোজা কথায়, আমাদের এই শরীরগুলো হলো জিনদের টিকে থাকার এক ধরনের যন্ত্র, যা তাদের রক্ষা করতে আর ছড়িয়ে দিতেই তৈরি হয়েছে। বেশ, তাহলে চলুন দেখি এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে পরার্থপরতার সেই পুরনো রহস্যের এক দারুণ চমকপ্রদ সমাধান আমাদের সামনে নিয়ে আসে। এখানে কিন্তু সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হয়। স্বার্থপর জিন এই শব্দ দুটো শুনলেই আমাদের মনে হয় এর মানে হলো জীবরাও হবে চূড়ান্ত রকমের স্বার্থপর। কিন্তু বাস্তবতা কি আসলে তাই, নাকি ঠিক তার উল্টো? একেবারেই না। বরং একটা জিনের নিজের কপি তৈরির যে স্বার্থপর উদ্দেশ্য, সেটাই জন্ম দিতে পারে অবিশ্বাস্য রকমের সহযোগী আর পরার্থপর জীবের। কিভাবে? কারণ একটা জিন তো শুধু তার নিজের বাহনের মধ্যেই আটকে নেই, তার কপি তো তার আত্মীয় স্বজনের মধ্যেও ছড়িয়ে আছে। এই দারুণ আইডিয়াটার একটা গাণিতিক ভিত্তিও আছে কিন্তু। একে বলা হয় হ্যামিল্টনের সূত্র। সূত্রটা দেখতে একটু জটিল লাগতে পারে, R(b)>C, কিন্তু আসলে ব্যাপারটা খুবই সহজ। এখানে আর মানে হলো জেনেটিক রিলেটেডনেস, মানে জিনের দিক থেকে আত্মীয়তার টান। যেমন ভাই বোনের সাথে এই আর হলো 0.5, কারণ গড়ে তাদের 50% জিন একই। বি হলো উপকারের পরিমাণ, আর সি হলো উপকার করতে গিয়ে নিজের যে ক্ষতি বা খরচটা হলো সেটা। ধরুন নিজের জীবন বাজি রেখে দুটি ভাইকে বাঁচানো হলো,
এখানে খরচ সি হল একটা জীবন, কিন্তু লাভ বি হল দুটো জীবন। আত্মীয়তা আর হল 0.5, তাহলে 0.5 গুণ 2 সমান 1, যা খরচের সমান। কিন্তু যদি 3টি ভাইকে বাঁচানো যায় তাহলে লাভটা খরচের চেয়ে বেশি হয়ে যায়। আর ঠিক এভাবেই একটা স্বার্থপর জিন তার বাহনকে আত্মীয়দের জন্য আত্মত্যাগে উৎসাহিত করতে পারে, কারণ গাণিতিকভাবে এটাই তার টিকে থাকার সেরা কৌশল। প্রতিলিপিকারকের এই শক্তিশালী ধারণাটা কিন্তু শুধু জীববিজ্ঞানের মধ্যেই আটকে থাকেনি, তবে হ্যাঁ, এটা আধুনিক কিছু চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছে। রিচার্ড ডকিন্স জিনের ধারণার উপর ভিত্তি করে মিম শব্দটা তৈরি করেন। মিম হল সংস্কৃতির বংশগতির একক। যেমন একটা ফ্যাশন, একটা জনপ্রিয় সুর বা ইন্টারনেটে ভাইরাল হওয়া কোনো ছবি, এগুলো মানুষের মস্তিষ্ক থেকে মস্তিষ্কে অনুকরণ বা শিক্ষার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক যেমন জিন শরীর থেকে শরীরে যায়। এটা সংস্কৃতির বিবর্তন বোঝার একটা দারুণ উপায়। কিন্তু আধুনিক জীববিজ্ঞান থেকেই একটা বেশ জোরালো সমালোচনা উঠে এসেছে। প্রশ্নটা হলো, এই জিনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিটা কি একটু বেশি সরল? এটা কি জিনকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে? সমালোচকরা বলছেন, দেখুন, ডিএনএ নিজে থেকে কিছুই করতে পারে না, ওটা তো তথ্যের ভাণ্ডার, একটা ব্লুপ্রিন্ট মাত্র। এই ব্লুপ্রিন্টকে পড়তে, এর নির্দেশ অনুযায়ী প্রোটিন তৈরি করতে আর পুরো প্রক্রিয়াটার জন্য শক্তি যোগাতে কোষের এক বিশাল সেনাবাহিনী লাগে। ডিএনএ একা একা নিজের কপি তৈরি করতে পারে না, এর জন্য পুরো কোষীয় ব্যবস্থাটাই দরকার। তাই অনেকে বলেন, আসল সব প্রতিলিপিকারী একক আসলে জিন নয়, বরং কোষ। জিন সেই সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র, একা চালিকা শক্তি নয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই এসে দাঁড়ায়, যদি জিন হয় অমর তথ্য আর আমাদের এই শরীর হয় তার ক্ষণস্থায়ী বাহন, তাহলে আমাদের আসল পরিচয়টা কি? আমরা কি কেবলই আমাদের ডিএনএর তৈরি টিকে থাকার যন্ত্র, নাকি তার চেয়েও বড় কিছু? এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি।